ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত। এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল। খাদ্য বান্ধব কর্মসূচিকে স্বচ্ছ করতে 50 লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ। অনিয়ম ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার। তুলে নেওয়া হলো 4 ইন্টার্ন চিকিৎসকের শাস্তিও। মৌসুমের প্রথম ঝড়ে লন্ডভন্ড ভোলা, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, এক কিশোরের মৃত্যু, আহত 8। এবং রংপুরের পীরগাছার কয়েকটি পরিবারকে ঘিরে চলছে উত্তরবঙ্গের জঙ্গি তৎপরতা। ফসিকুনিও হত্যা সহ একাধিক ঘটনায় জড়িত এরা। ধরাছোঁয়ার বাইরে নেতৃত্বে থাকা মেহেদী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি হাফসাতুন্নেসা। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 2 শিক্ষককে আগামী 2 বছর ভর্তি কমিটিতে নিষিদ্ধ করা হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর অধ্যাপক মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত 7 ডিসেম্বর এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সম্প্রতি ওই পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্ত শেষে সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে পরিসংখ্যান বিভাগের প্রধান আলতাফ হোসেন ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানকে ভর্তি ও প্রশ্নপত্র প্রণয়ন কমিটি থেকে 2 বছরের জন্য বরখাস্ত করা হয়। পাশাপাশি সিন্ডিকেট সভায় আগামী 1 মাসের মধ্যে আবারও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় 50 লাখ উপকারভোগী পরিবারকে অন্তর্ভুক্ত করে খাদ্য বান্ধব কর্মসূচির ত্রুটিমুক্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে সরকার। দুপুরে খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, এই কর্মসূচিকে সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। আর খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়ম ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান কৃষিমন্ত্রী। দেশের পল্লী অঞ্চলের জনগণকে স্বল্প মূল্যে খাদ্য সহায়তার পাশাপাশি পুষ্টি নিশ্চিত করতে হতদরিদ্র মানুষের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করে সরকার। গত 7 সেপ্টেম্বর রংপুরের চিলমারীতে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচির আওতায় প্রায় 50 লাখ পরিবারকে নির্বাচন করে তাদেরকে নির্ধারিত ডিলারদের মাধ্যমে 10 টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ 30 কেজি চাল বিতরণ করা হয়। তবে কর্মসূচি শুরুর পর থেকেই বিভিন্ন স্থানে হতদরিদ্রের নামের তালিকা তৈরিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির তালিকায় স্বচ্ছতা আনতে উপকারভোগীদের নাম ঠিকানা সহ ত্রুটিমুক্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন। এ সময় ইতিমধ্যে অনিয়মের বিরুদ্ধে নেওয়া নানা ব্যবস্থার চিত্র তুলে ধরেন খাদ্যমন্ত্রী। 10 টাকা মূল্যে 30 কেজি করে চাল দেওয়ার যে কর্মসূচি ঘোষণা করেছেন, এই কর্মসূচিটা জাতীয় আন্তর্জাতিকভাবে অত্যন্ত প্রশংসিত হয়েছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে 2,18,865 কার্ড বাতিল করেছি। 130 জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। হতদরিদ্রের পরিবর্তে সচ্ছল ব্যক্তির নাম থাকলে তার সংশোধনের সুযোগ রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। আমরা এই কর্মসূচিটাকে অত্যন্ত স্বচ্ছ রাখতে চাই, সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। কর্মসূচিটাকে একেবারে স্বচ্ছ রাখার জন্য দায়িত্ব শুধু আমাদের না, আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন সবার দায়িত্ব 50 লক্ষ হতদরিদ্র পরিবার যাতে স্বচ্ছভাবে যাতে তারা চাল পায়, কোন রকম ভুল ভ্রান্তি যাতে না থাকে, এটা কিন্তু আপনাদের সবার দায়িত্ব। খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়ম ঠেকাতে জনপ্রতিনিধিদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আমাদের যে ভুলগুলি আমরা আপনাদের কাছে ওপেন, আপনারা এটা ধরবেন এবং আপনারা দেখতেও পাবেন। ওইখানে কমিটিগুলি যে হবে সেখানে জনপ্রতিনিধি থাকবে, গণ্যমান্য ব্যক্তি থাকবে। খাদ্য অধিকার সহ মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান কৃষিমন্ত্রী। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
বগুড়ার 4 ইন্টার্ন চিকিৎসকের শাস্তি মওকুফের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পর 3 দিন ধরে চলা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। সকালে রাজধানীর ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বগুড়ার অনেক ঘটনার জন্য ইন্টার্ন ডাক্তার আমার সঙ্গে কথা বলেন এবং তারা এই ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি তারা ঘটাবে না, এই কথা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিবার জানানোর জন্য যে এই জিম্মি রোগীকে জিম্মি যেন না করে, তার এই ব্যাপারে আমার সঙ্গে একমত হয়েছে যে এই ধরনের ঘটনা তারা পুনরাবৃত্তি করবে না এবং এই জন্য তারা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু বলা দরকার এবং ক্ষমা চাওয়া দরকার, আমাদের ভুলগুলো আমরা স্বীকার করি। আমাদের যে ধর্মঘট যেটা ছিল সেটাও আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং এখন থেকে সব সরকারি মেডিকেলে এবং বেসরকারি সব মেডিকেলেই ইন্টার্নি চিকিৎসকদের যে স্বাভাবিক কার্যক্রম তা চালু হয়ে যাবে। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চরম দুর্ভোগে পড়তে হয় রোগীদের। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকেই চিকিৎসা না নিয়ে ফিরে যান। হাসপাতালগুলোতে ইন্টার্ন চিকিৎসক না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হয় সিনিয়র চিকিৎসক ও নার্সদের। তবে হাসপাতালের জরুরি বিভাগ সহ সব ইউনিট চালু রেখে রোগীদের দুর্ভোগ কিছুটা কমানোর চেষ্টা করা হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ঘটনায় গত 2রা মার্চ 4 ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ 6 মাসের জন্য স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর প্রতিবাদে 4 মার্চ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। বাংলার সময় আরো থাকছে। সমন্বয়হীনতার কারণেই বন্ধ হয় পাটকল আর পাটের রপ্তানি। সরকারি মিলগুলোতে হরি লুটের অভিযোগ। সবই আন্তর্জাতিক ষড়যন্ত্র, দাবি প্রতিমন্ত্রীর। ভোলায় মৌসুমের প্রথম ঝড়ে ঘর ভেঙে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ে আহত হয়েছেন 8 জন। বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। এতে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে অর্ধ শতাধিক পরিবার। ভোলা থেকে নাসিরউদ্দিন লিটনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগি গ্রামের রানু বিবির টিনের ঘরটি রোববার সন্ধ্যায় উড়িয়ে নিয়ে যায় ঝড়। এরপর থেকেই শূন্য ভিটায় খোলা আকাশের নিচে পরিবারের 10 সদস্য নিয়ে এভাবেই বসবাস করছেন তিনি। রানু বিবির মতো একই অবস্থা দরিরাম শঙ্কর ও কালাসুরা গ্রামের অর্ধ শতাধিক পরিবারের। বাড়িঘর আর নিজেদের সহায় সম্পদ হারিয়ে ভবিষ্যৎ নিয়ে অজানা আশঙ্কায় দিন পার করছে এই পরিবারগুলো। আমার কোনো তৌফিক নাই রে বাবা, কেউর কাছে যে মাথা ঠাই গুজাবে এমন কোনো জায়গা নেই। খাওয়ানোর কোনো জায়গা নাই, রান্নার কোনো জায়গা নাই, থাকবার কোনো জায়গা নাই। এখন আমার গটর হরিয়া গেছে, এখন যে আমরা উড়ামু ওই তৌফিক আমাগো নাই। দুর্গতদের ত্রাণ সামগ্রীর পাশাপাশি জরুরি ভিত্তিতে বাড়িঘর নির্মাণে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার এই লোকগুলি খুব অসহায়, এরা এই খোলা আকাশের নিচে বসবাস করতেছে। এদের জন্য যা ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত যাতে ব্যবস্থা নেয়। এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ টাকা ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি 10 কেজি করে চাল এবং ব্যক্তি পর্যায়ে 500 টাকা করে দিব আর কি। যাদের আসলে সত্যিকার অর্থে ঘর ধসে পড়ছে তাদের জন্য টিনের ব্যবস্থা করব। সদর উপজেলার কালাসুরা ও দরিরাম শঙ্কর সহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে রোববার সন্ধ্যায় শক্তিশালী ঝড় বয়ে যায়। এ সময় ঘর চাপা পড়ে রাজীব নামে এক কিশোর নিহত হয়। সময় সংবাদ, ভোলা। সোনালী আসে সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ স্লোগান নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালন করা হয়েছে জাতীয় পাট দিবস। যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা সহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাদারীপুরে পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান বক্তারা। টাঙ্গাইলে পাট অধিদপ্তর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ঝিনাইদহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ ব্যবসায়ীরা অংশ নেন।
এছাড়া পঞ্চগড় ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে জাতীয় পাট দিবস। সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়হীনতার কারণে কখনো বন্ধ হয়েছে পাটকল, কখনো বন্ধ করা হয়েছে পাট রফতানি। অভিযোগ আছে সরকারি মিলগুলোতে চলেছে হরিলুট। এ কারণেই প্রধান রপ্তানি পণ্যের তকমা হারিয়ে কোনো মতে টিকে আছে পাট শিল্প। বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে লেখা আলোচিত এক চিঠিতে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। যদিও পাটকল বন্ধের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রীর দাবি, যৌক্তিক কারণেই বন্ধ হয়েছিল কাঁচা পাট রফতানি। জুবায়ের ফয়সালের রিপোর্ট। স্বাধীনতার পর দেশের মোট রফতানি আয়ের প্রায় 60% আসত পাট খাত থেকে। 4 দশক পর রফতানির ঝুড়িতে তার অবস্থান এখন মাত্র 3%। মূলত 80-র দশক থেকেই অবনতি শুরু পাট খাতের, যার শেষটা হয় 2002 সালের পর। অব্যাহত লোকসানের দোহাই দিয়ে তৎকালীন সরকার আদমজীর সঙ্গে নারায়ণগঞ্জ আর খুলনার বহু পাটকল বন্ধ করাতেই দূরে দাঁড়ানোর চেষ্টায় কিছু পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা, মিলগুলোর আধুনিকায়ন সহ নানা পদক্ষেপ নেওয়া হলেও দুরবস্থা কাটেনি পাটের। বিভিন্ন সময়ে সরকারের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছে এই খাত সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের সময় আদমজি চটকল বন্ধ সহ নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। 2010 সালে জনাব লতিফ সিদ্দিকী সাহেব একবার বন্ধ করলেন। 2800-3000 টাকার পাট আমাদেরকে অর্ধেক দামে বিক্রি করতে হলো। 2015 সালে আরেকটা ধাক্কা খেলাম যে আমাদের কাঁচা পাট 6 মাস বন্ধ করা হলো। সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে পাট খাতের জন্য সমন্বিত নীতিমালা দরকার উল্লেখ করে কাঁচা পাট রফতানি বন্ধের সিদ্ধান্তকে আত্মঘাতী বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যদিও রফতানি বন্ধে যৌক্তিক কারণ ছিল বলেই দাবি পাট প্রতিমন্ত্রীর। পাট শিল্পের অবনতির জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকেও দায়ী করছেন তিনি। কাঁচা পাট রপ্তানি কিছুদিনের জন্য বন্ধ রাখছিলাম এবং যৌক্তিক কারণে, এবং সেই যৌক্তিক কারণটা হয়তো মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সঠিকভাবে উপলব্ধি করেন নাই। পাটের বিদেশে ষড়যন্ত্র হয়েছে, এটা রাজনৈতিক কারণে হয়েছে। এখনো বিশ্বব্যাংক চায় এই পাট শিল্প বাংলাদেশে ধ্বংস, কিন্তু বর্তমান সরকার ওই বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন এখন আর গুরুত্ব দেয় না। তবে দীর্ঘমেয়াদে পাট খাতের উন্নয়নে নতুন বাজার সৃষ্টির পাশাপাশি বহুমুখী পাট পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। নতুন নতুন বাজার আমাদের খুঁজতে হবে। আমাদের যে বাইরে এমবেসিগুলো আছে তাদের অনেক তৎপর হতে হবে। এখানে সমন্বয়ের অনেক অভাব রয়েছে। যে লক্ষ্যটা অর্জন করব সেই লক্ষ্য অর্জিত বেশিরভাগ সময় দেখা যায় হয় না। আইন যেটা আছে সেটাকে বাস্তবায়ন করা উচিত, আর যদি আইনের প্রয়োজন হয় কিছু করার জন্য সেখানেও সেটা বাস্তবায়ন করা উচিত। দেশে পাট উৎপাদনের ইতিহাস শতাব্দী পেরোলেও চলতি বছর প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় পাট দিবস। এ খাতের ধারাবাহিক অগ্রগতির জন্য এই প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহারের পরামর্শ পাট সংশ্লিষ্ট সব মহলের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূকে গণধর্ষণ মামলায় 4 জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ। কুষ্টিয়ায় একটি হত্যা মামলায় 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড। কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় 8 জন নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 78 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। দুপুরে 14গ্রাম থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম এই চার্জশিট জমা দেন। তদন্তকারী কর্মকর্তা জানান, 2015 সালের 3রা ফেব্রুয়ারি ভোরে 20 দলীয় জোটের অবরোধের সময় 14গ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে 8 যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন 20 জন। পরে এ ঘটনায় 14গ্রামের সাবেক সংসদ সদস্য এবং জামায়াত নেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় বেগম খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষস্থানীয় 6 নেতাকে হুকুমের আসামি করা হয়। পরবর্তীতে মামলার তদন্তের সময় নতুন করে আরো 22 জনকে অন্তর্ভুক্ত করা হয়। তবে জড়িত থাকার প্রমাণ না মেলায় 4 জনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। এজার গর্বের বেগম খালেদা জিয়া সহ 6 জন আর তদন্তপ্রাপ্ত মনিরুল হক চৌধুরী সহ 22 জন, মোট 78 জনের বিরুদ্ধে চার্জশিট আজকে বিজ্ঞ আদালতে দাখিল করলাম। ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূকে গণধর্ষণ মামলায় 4 জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মির্জা
মোহাম্মদ আইয়ুব আলী এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায় 2015 সালের 18 জুন বাড়িতে একা পেয়ে এক গৃহবধূকে ধর্ষণ করে স্থানীয় আলমগীর, ইসমাইল, আরিফ ও ইউসুফ নামে 4 যুবক। পরদিন অভিযুক্ত 4 জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন নির্যাতিতা। পুলিশের অভিযোগপত্র ও মামলার যুক্তিতর্কের ওপর শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত 4 আসামির মধ্যে আরিফ পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়ার ট্রাক চালক শ্যামল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এই আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর জানান 2013 সালের 15 জুন ট্রাক বোঝাই পাথর নিয়ে গোপালগঞ্জ যাচ্ছিলেন ট্রাক চালক শ্যামল এবং সহকারী কবির হোসেন। শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকায় পৌঁছালে টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে শ্যামলকে কুপিয়ে হত্যা করে কবির হোসেন। ঘটনার পরদিন শৈলকুপা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবেদ আলী বাদী হয়ে কবির হোসেনকে আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও বিচার কাজ শেষে আজ দুপুরে কবিরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া 5,000 টাকা জরিমানাও করা হয় তাকে। আসামি একটা স্বীকারোক্তি দেয় যে সে নিজের স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে উনি জবানবন্দি দেন, সেখানে সে হত্যা করেছে এটা স্বীকার করে। বিজ্ঞ আদালত সমস্ত কিছু বিবেচনা করে আসামির বয়স অল্প হওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে আজকে দণ্ডিত করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আর এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, শেখ হাসিনা সরকারের অধীনে নয়। শেখ হাসিনা সরকার তখন সংবিধান অনুযায়ী একটা সরকার থাকে, এই সরকার রুটিন ওয়ার্ক করবে, নির্বাচনে বিএনপি আসবে। তারা জানে আরেকবার নির্বাচন বয়কট করলে তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব একটা বড় দল হিসেবে বিপন্ন। গাজীপুরে প্রায় 1500 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মোবাইলের মাজুখান এলাকায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সকাল থেকে তিতাসের টঙ্গী জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাজুখানের 5 কিলোমিটার এলাকার 4টি পয়েন্টে অভিযান চালায়। এ সময় 1500 অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিপুল পরিমাণ রাইজার ও পাইপ জব্দ করা হয়। এদিকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। চট্টগ্রামে ওয়াসিউন নূর আদেল হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। ভোরে নগরীর ভাটিয়ারী ও লক্ষ্মীপুর জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, এই মামলার প্রধান আসামি আলমগীর লক্ষ্মীপুরের চর আলেকজান্ডারে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী হত্যার ঘটনায় সহযোগী তুষারকে নগরীর ভাটিয়ারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। গত 25 ফেব্রুয়ারি নগরীর রাজাখালী এলাকায় দোকান তৈরি করাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থী আদেলকে কুপিয়ে জখম করা হয়। ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রংপুরের পীরগাছার কয়েকটি পরিবারকে ঘিরে চলছে উত্তরবঙ্গের জঙ্গি তৎপরতা। জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা সহ অন্তত 8টি হামলা ও নাশকতার সঙ্গে জড়িত এসব পরিবারের সদস্যরা। তবে এদের বেশিরভাগই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার কিংবা বন্দুকযুদ্ধে মারা গেলেও মেহেদি নামে যে যুবকের হাত ধরে তারা জঙ্গিবাদে জড়িয়েছে তাকে এখনো আইনের আওতায় আনা যায়নি। রংপুর থেকে ফিরে ওমর ফারুকের ক্যামেরায় খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রংপুর জেলা সদর থেকে পূর্ব দিকে 20 কিলোমিটারের মতো এগিয়ে গেলে পীরগাছা উপজেলার প্রত্যন্ত গ্রাম পশুয়া টাঙ্গাইলপাড়া। জেলার অন্যান্য এলাকার মতোই একদিকে বিস্তীর্ণ ফসলি জমি, অপরদিকে বসতবাড়ি।
এই এলাকাতেই বাস দুর্ধর্ষ সব জঙ্গিদের। কাউনিয়ায় মাজারের খাদেম হত্যা মামলা, বাহাই সম্প্রদায়ের নেতা হত্যা চেষ্টা মামলা, পঞ্চগড়ে পুরোহিত হত্যা মামলা, কুড়িগ্রামের ধর্মান্তরিত খ্রিস্টান হত্যা ও গাইবান্ধার নাশকতা এবং হোসিকোনীয় হত্যা মামলার আসামি মাসুদ রানা ও ইসহাক, কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত রায়হান কবির, ঢাকার মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত সাদ্দাম সবার বাড়ি এখানে। এদের মধ্যে মাসুদ রানা, সাদ্দাম ও রায়হান কবির সম্পর্কে চাচাতো ভাই, আর ইসহাক মাসুদ রানার ভগ্নিপতি। এটার মধ্যে বাবা আমি কোন সময় গেল কি হইলো সেটা তো আমি বাবা বলতে পারি। লেখাপড়া করতো এইটাই জানতাম, কিন্তু ওর আসল কি কাজ কলাপ তা তো আর জানতাম না। স্থানীয় এক সাংবাদিকের কাছে জানা যায় এদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কিছু তথ্য। তার মতে 2002 সালে একটি মসজিদ উদ্বোধন করতে এলাকায় আসেন শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাই। পরে তাদের মাধ্যমে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত একটি পরিবার যোগ দেয় জঙ্গিবাদে, যার পুরোধা মেহেদি নামে এক যুবক। বেলাল এই মসজিদের ইমাম ছিল, উনি আর যে পালাতক মেহেদি দীর্ঘদিন থেকে, এই দুইজন মূলত এখানে এই জিএমবিটার একটা বীজ এরা বপন করে। মেহেদি আমার বাবা আমাদের লোকের যোগাযোগ নাই। হ্যাঁ মনে করেন যে আজকে 40 বছর বয়স, তার মিথ্যা কথা বলবো না, হ্যাঁ মনে তার কর্ম হয়ে খায়। মেহেদির বাবা মান্নানও উগ্রবাদে জড়িত অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে। সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জঙ্গিবাদে জড়িয়ে পড়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে কোনটি? আর্থিক অসঙ্গতি, নাকি নাগরিক সমাজের সঙ্গে তাল মেলাতে না পেরে তারা জড়িয়ে পড়েছেন অপরাধের অন্ধকার জগতে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এখন সংশ্লিষ্টরা। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন এই এলাকার বেশিরভাগ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মেহেদি সহ বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। বেশি উগ্রপন্থাকে বেছে নেওয়ার জন্য তারা শিবির ছেড়ে দিয়া জেএমবিতে এসেছে। হাতে কোনো 2-4 জন পলাতক আছে, তারাই এখন যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়। তো আমরা আমাদের যে অভিযানে এটা তৎপরতা অব্যাহত রাখছি। রংপুর সহ বৃহত্তর উত্তরবঙ্গে জঙ্গিদের সাংগঠনিক কাঠামো ভেঙে দেওয়ার দাবি করে পুলিশ বলছে বড় ধরনের সহিংসতার সক্ষমতা 90 জেএমবির এখন আর নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসীদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। সকালে নগরীর শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে আদিবাসী পরিষদ ছাড়াও মুক্তিযোদ্ধা, যুব মৈত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ভিন্ন ভূমি কমিশন গঠন সহ আদিবাসীদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবি জানান তারা। একই সাথে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামলা ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করার দাবি জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। দেশের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদের উপনির্বাচন শেষে চলছে ভোট গণনা। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। কুমিল্লার সদর উপজেলার 6টি ইউনিয়নে 56টি কেন্দ্রে নির্বাচন শেষে চলছে গণনা। এছাড়া সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। ঘন কুয়াশা উপেক্ষা করে ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে যান ভোটাররা। লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তারা। বরিশালের গৌরনদী ও বানারীপাড়া উপজেলায় উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এছাড়া সিলেটের ওসমানীনগর ও খাগড়াছড়ির গুইমারা সহ দেশের মোট 14টি উপজেলায় উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। সিরাজগঞ্জ থেকে নিখোঁজের 2 দিন পর যমুনা নদী থেকে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় এনায়েতপুরের বেড়িবাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত 3রা মার্চ দুপুরে বেড়াতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় গোপরেখি টেকনিক্যাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী সাব্বির। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। ওদিন রাতেই তার বাবা রঞ্জু শেখ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল সন্ধ্যায় সাব্বিরের ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য আজ সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনার দুর্গাপুরের অপার সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকে ভ্রমণ পিপাসুদের। তবে রাস্তাঘাটের বেহাল দশা আর পর্যটকদের জন্য কোনো হোটেল, মোটেল কিংবা গেস্ট হাউস না থাকায় সেখানে গিয়ে হতাশ হতে হয় পর্যটকদের। এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড় আর নদীর মিতালি চোখে পড়বে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে। পাহাড়ি নদী সোমেশ্বরীর স্বচ্ছ পানির কলকল ধ্বনিতে মুগ্ধ হন দর্শনার্থীরা। নদীর দুপাশে প্রায় 17 কিলোমিটার জুড়ে রয়েছে বিস্তীর্ণ সাদা মাটির পাহাড়, যা সহজেই আকর্ষণ করে পর্যটকদের।
শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, রয়েছে রানীখং মিশন ও বিরিশিরি কালচারাল একাডেমির মতো সাংস্কৃতিক ঐতিহ্য। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসুরা আসেন এখানে। একটা জায়গা দেখলেই একদিন চলে যায়। কষ্টের বিষয় এখানে কোনো পর্যটন কেন্দ্র নেই, যদি থাকতো তাহলে দেখা যেত 2-1 দিন থেকে এই এলাকার সবগুলো ভালোভাবে দেখা যেত। ভারতের কাছাকাছি এখানে নদী আছে, তো অনেক ভালো লাগে। তবে এখানে কোনো হোটেল, মোটেল বা রেস্তোরাঁ না থাকায় দিন দিন আকর্ষণ হারাচ্ছে স্থানটি। পাশাপাশি রাস্তাঘাটেরও বেহাল দশা। এতে বিপুল সম্ভাবনা সত্ত্বেও পর্যটকের সংখ্যা কমছে। দিল্লি থেকে আসছি কলকাতায় হয়ে, ঢাকার থেকে আমরা গাড়ি ভাড়া করে, ভেরি ডিফিকাল্ট জার্নি, দ্য রোডস ওয়ার ভেরি ব্যাড, বাট উই ফাউন্ড প্যারাডাইস। মেঘাচ্ছন্ন পাহাড় এটি পর্যটকদেরকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু পর্যটকরা আসার কোনো সুযোগ নেই। অবশ্য সম্ভাবনাময় এই এলাকাটিতে পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেন জেলার শীর্ষ কর্মকর্তা। আমরা সরকারের কাছে প্রস্তাব রেখেছি, এই এলাকায় যদি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এগুলো যদি সম্পূর্ণ হয়, তাহলে এখানে পর্যটকদের সংখ্যা অনেক হারে বৃদ্ধি পাবে। 278.28 বর্গ কিলোমিটারের এ উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নই প্রাকৃতিক সৌন্দর্য আর সম্পদে সমৃদ্ধশালী। সময় সংবাদ, নেত্রকোনা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত। এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল। খাদ্য বান্ধব কর্মসূচিকে স্বচ্ছ করতেই 50 লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ। অনিয়ম ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান। সমন্বয়হীনতার কারণে বন্ধ হয় পাটকল আর পাটের রফতানি। সরকারি মিলগুলোতে হরি লুটের অভিযোগ, সবই আন্তর্জাতিক ষড়যন্ত্র, দাবি প্রতিমন্ত্রীর। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার। তুলে নেওয়া হলো 4 ইন্টার্ন চিকিৎসকের শাস্তিও। এবং মৌসুমের প্রথম ঝড়ে লন্ডভন্ড ভোলা, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, এক কিশোরের মৃত্যু, আহত 8। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।